আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে তোমাদের রসায়নের একটি টপিক আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব আয়নীকরণ শক্তি কাকে বলে। তো দেখো, একটা পরমাণু গ্যাসীয় অবস্থাতে থাকবে এবং তার পরিমাণ হবে 1 মোল। তাহলে এই 1 মোল গ্যাসীয় পরমাণু তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করবে। এই যে পরমাণুটা তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করবে, এই ত্যাগ করার সময় সে পরিবেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। তাহলে এই পরমাণুটা একটি করে ইলেকট্রন ত্যাগ করার সময় যে নির্দিষ্ট পরিমাণ শক্তিটা শোষণ করবে, ওই শোষিত শক্তিটাকেই বলা হচ্ছে ওই মোলের আয়নীকরণ শক্তি। তো দেখো, এটা আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। যেমন দেখো, সোডিয়াম, তাহলে এটার ভৌত অবস্থা হবে গ্যাসীয়, অর্থাৎ এই পরমাণুটা গ্যাসীয় অবস্থাতে থাকবে এবং এইটা পরিমাণ হবে 1 মোল। তাহলে দেখো, এই সোডিয়াম কি করবে, তার শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে সে কি হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। আর তার ভৌত অবস্থা কেমন ছিল, গ্যাসীয়। পরিমাণ কতটুকু ছিল, 1 মোল। তাহলে দেখো, এই যে সোডিয়াম গ্যাসীয় অবস্থাতে থেকে একটি ইলেকট্রন ত্যাগ করার জন্য সে কি করবে, পরিবেশ থেকে যে শক্তিটা শোষণ করবে, ওই শোষিত শক্তিটাই হবে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তাহলে দেখো, এখানে যেহেতু সোডিয়াম শক্তি শোষণ করছে, তাহলে এই শোষিত শক্তিকে আমরা ডেলএইচ দ্বারা প্রকাশ করব। আর এখানে ডেলএইচের মান হবে ধনাত্মক। আর এই শক্তির পরিমাণ হলো 496 কিলো জুল পার মোল। তোমরা জানো যে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া হলো 2 প্রকার। একটি হলো তাপ উৎপাদী এবং অপরটি হলো তাপহারী। তো তোমরা জানো যে যদি কোনো বিক্রিয়ায় তাপের শোষণ হয়, তাহলে সেই বিক্রিয়ার শোষিত তাপশক্তিকে ডেলএইচের মান পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার তাপশক্তি শোষণ হয়েছে, এই জন্য ডেলএইচের মান আমরা এখানে পজিটিভ লিখেছি। তার মানে এটি একটি তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো তো, সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করার সময় সে পরিবেশ থেকে 496 কিলোজুল শক্তি শোষণ করেছে। এই জন্য এই শক্তিটাই হবে সোডিয়ামের আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ বিভব অথবা আয়নীকরণ পটেনশিয়াল। এখন দেখো, আরেকটা উদাহরণের সাহায্যে আমরা দেখব পটাশিয়াম। তাহলে দেখো, পটাশিয়ামও গ্যাসীয় অবস্থায় থাকবে এবং তার পরিমাণ হবে 1 মোল। এখন দেখো, পটাশিয়াম যদি তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কী হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে এবং তার ভৌত অবস্থা ছিল গ্যাসীয় এবং পরিমাণ ছিল 1 মোল। তাহলে দেখো, এই পটাশিয়ামও তার শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন ত্যাগ করানোর জন্য সেও পরিবেশ থেকে 419 কিলোজুল শক্তি শোষণ করে। যেহেতু সে 419 কিলোজুল শক্তি শোষণ করে, তাহলে এই 419 কিলোজুল এই শক্তিটাই হবে পটাশিয়ামের আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি কী বা কাকে বলে সেটা আমরা জানলাম। এখন আমরা দেখব যে আয়নীকরণ শক্তিটা হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে এটা পর্যায়ে এক ধরনের পরিবর্তন হবে এবং একই শ্রেণীতে একটা পরিবর্তন হবে। তাহলে কী ধরনের পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, যখন আমি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমি বলেছি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হবে। তা আমরা জানি যে একই পর্যায়ের যখন বাম থেকে ডান দিকে যাওয়া হয়, তখন কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে যখন আসা হয়, তখন পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এটা কিন্তু আমরা জানি। তো দেখো তো, তৃতীয় পর্যায়ের মৌল কী কী ছিল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। দেখো তো, যখন আমরা এখানে বাম থেকে ডান দিকে যাব, তখন কি হবে, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু স্তর সংখ্যা কোনো বৃদ্ধি পাবে না। তো দেখো, আমরা জানি যে প্রোটন ইলেকট্রনগুলোকে সবসময় কি তার নিজের দিকে টানে। তো যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, তখন প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু কক্ষপথের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এই শেষের দিকে এসে কী হয়, প্রোটনের পরিমাণ যেহেতু বৃদ্ধি পায়, এই জন্য ইলেকট্রনগুলোকে নিজের দিকে প্রবল বলে আকর্ষণ করে। তাহলে এই যে প্রোটন ডান সাইডে এসে এদের যে ইলেকট্রনগুলো থাকবে, সেই ইলেকট্রনগুলোকে যেহেতু প্রবলভাবে আকর্ষণ করে, এই জন্য এখানে কি পরমাণুর আকারটা হ্রাস পায়। এখন দেখো, আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি হলো একটা পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগ করানোর জন্য
সে যে পরিমাণ শক্তিটা শোষণ করবে। তাহলে দেখো তো, যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন পরমাণুর আকার হ্রাস পাবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে কী কারণে হ্রাস পাবে? কারণ এখানে নিউক্লিয়াসের আকর্ষণটা অত্যাধিক। এখন পরমাণুর আকার যত ছোট হবে সেখানে নিউক্লিয়াসের আকর্ষণটাও কি বেশি হবে। তাহলে আকর্ষণ বেশি হলে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করাতেও কি বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্যই পরমাণুর আকার যত ছোট হবে তার আয়নীকরণ শক্তিও তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে দেখো, আরেকটা বিষয় কিন্তু আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক ব্যাসার্ধ কি বৃদ্ধি পায়। যেমন দেখো, গ্রুপ 1-এর ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো তো, যখন আমরা উপর থেকে নিচের দিকে আসছি তখন এখানে কী ছিল? পারমাণবিক ব্যাসার্ধ বেশি ছিল। কারণ দেখো তো, উপর থেকে যখন আমরা নিচের দিকে আসব তখন প্রোটন এবং ইলেকট্রন বৃদ্ধি পাবে এবং সেই সাথে কি তাদের কক্ষপথের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। ফলে প্রোটন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে কম বলে আকর্ষণ করবে এবং পারমাণবিক ব্যাসার্ধটাও হবে অনেক বড়। তাহলে দেখো, লিথিয়ামের আকার যদি ছোট হয় তাহলে নিচের দিকে এসে ফ্রান্সিয়ামের আকারটা হয়ে যাবে বড়। এখন দেখো, এই ফ্রান্সিয়ামের ক্ষেত্রে এসে এখানে নিউক্লিয়াসের আকর্ষণ বা প্রোটনের আকর্ষণটা হবে কি অনেক কম। ফলে এই ফ্রান্সিয়াম থেকে সহজেই কিন্তু ইলেকট্রন ত্যাগ করানো যাবে, অর্থাৎ কম শক্তির প্রয়োজন হবে। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মান কমে যায় এবং একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হওয়ার কারণে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে এটাই ছিল আয়নীকরণ শক্তি কাকে বলে এবং আয়নীকরণ শক্তি একই পর্যায়ের কী পরিবর্তন হবে এবং একই শ্রেণীতে কী পরিবর্তন হবে।